হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন লেখক অর্ণব ঘোষের কলমে ডাকিনী। গল্প পাঠে রয়েছি আমি, প্রধান চরিত্রে সাগরনীল ও প্রীতম, এবং অন্যান্য চরিত্রে নীল, দিতিপ্রিয়া, সৌমিক ও শুভম। তাহলে শুরু করা যাক। সাল 2005, কুমোরটুলি ঘাট। যত দিন যাচ্ছে মানুষের এসবের ওপর থেকে বিশ্বাস আর ভক্তি দুটোই উঠে যাচ্ছে। অদূর ভবিষ্যতে কি হবে কে জানে। কথাগুলো বলতে বলতে ঘাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রবি গুনিন। বয়স আন্দাজ 50-এর কাছাকাছি হবে। পরনে একটা কালো ধুতি আর একটা কালো উড়নি, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর ছোট করে কাটা চুল। এখানে একটা ছোট একতলা বাড়িতে ভাড়াটে হিসেবে থাকেন তিনি। গঙ্গার পাড়ে হাওয়া খেতে খেতে এমন স্বাধীনভাবে থাকার চেয়ে তার কাছে আনন্দের আর কিছুই নেই। কিন্তু এই মাসে বিশেষ তেমন কিছুই উপার্জন হয়নি। কি যে হবে পরের মাসে, কি করে চালাবেন, ঘরের ভাড়া কি করে দেবেন, এইসব নানান জিনিস ওনার মাথায় ঘুণ পোকা হয়ে কিলবিল করছিল। আজকে আবার গঙ্গার পাশ থেকে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। কাঁধের ব্যাগে কিছু ছোলা ভাজা আছে, সবে বের করতে যাচ্ছেন এমন সময় বাতাসের পাতলা স্তর ভেদ করে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। তিনি চমকে উঠলেন। এই এত রাতে বাচ্চা কাঁদছে কোথায়? কিছুক্ষণ শোনার পর বুঝতে পারলেন আওয়াজটা কোনো বাড়ির ভিতর থেকে আসছে না, আসছে বাড়ির বাইরে থেকে, আর সেটা আসছে সামনের ঘাটের দিক থেকে। একরকম দৌড়তে দৌড়তে তিনি ঘাটের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন। সেখানে একটা ঝুড়ি রাখা। সেই ঝুড়িতে তিনি উঁকি দিয়ে দেখলেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, গায়ের রং শ্যামলা। কেউ বা কারা ইচ্ছে করে তাকে ফেলে রেখে গেছে। তিনি বাচ্চাটাকে ঝুড়ি থেকে বের করে কোলে নিয়ে এদিক ওদিক তাকালেন। চারিদিক শুনশান, নিস্তব্ধ। একরাশ বিরক্তি নিয়ে বললেন, কেন যে আজকালকার বাবা মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার পর দায়িত্ব নিতে চায় না কে জানে। কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামল না। তিনি এবার মহা ফাঁপড়ে পড়লেন। কিছুক্ষণ ভেবে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এ ভগবান, তোমায় সাক্ষী রেখে এই বাচ্চাটা আমি নিয়ে গেলাম। এখন সব তোমার উপর। যদি একটা বেড চলতে পারে তাহলে দুটো বেড ঠিক চলে যাবে, ঠিক চলে যাবে। তিনি বাচ্চাটাকে কোলে নিয়ে এগোতে থাকলেন নিজের বাড়ির দিকে। বাচ্চাটা তখনও অনবরত কেঁদে যাচ্ছে। তিনি তাকে শান্ত করতে করতে একটা আফসোসের সুরে বললেন, আরে, যে মাটিতে মায়ের পুজো হয় সেই মাটি মেয়েদের তো তুচ্ছ মনে করে। কবে যে পৃথিবী শান্ত হবে কে জানে। আরে, এটা কি? এতক্ষণ তিনি লক্ষ্য করেননি, তবে এবারে একটা স্ট্রিট লাইটের আলোতে প্রথম জিনিসটা চোখে পড়ল। বাচ্চাটার কপালে একটা উল্টানো ইংরেজি অক্ষর ওয়াইয়ের মতো জরুল আঁকা রয়েছে। রবি গুনিনের চোখ বিস্ফারিত হয়ে গেল। এই চিহ্ন তার চেনা। সাল 2025, বালুরঘাট, শেষ বাস। অন্ধকার শুনশান হাইরোড ধরে বাসটা এগিয়ে চলেছে তালতলা মোড় বাস স্ট্যান্ডের দিকে। দুই ধারে জঙ্গল, মাঝখানে ফাঁকা হাইওয়ে। নির্দিষ্ট স্টপেজে এসে গাড়ি থামল। চারজন মেয়ে বাস থেকে নামল। চায়ের দোকানগুলো যেন আজ তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। রাস্তার ধারে টিমটিম করে স্ট্রিট লাইটের আলোটা দপদপ করছে।
ঘড়িতে সময় বলছে রাত প্রায় 10:30। চার বোন মূল রাস্তা থেকে নেমে একটা সরু রাস্তা ধরল। এদিকটায় এখনো জায়গায় জায়গায় মাইলস্টোন পুঁতে রাখা থাকে। রাতের মাল আর মাঝবাহী ট্রাক চালকদের তাতে বেশ সুবিধে হয়। মাইলস্টোনে খোদাই করে রাখা প্রতিরাম 0 কিলোমিটার। চারজন এবার ভিতর দিয়ে এসে ইটভাটার রাস্তায় পড়ল। এখান থেকে গ্রামের রাস্তা সোজা, এর উল্টো দিকে শ্মশান। তারা চারজন পা চালাতে শুরু করলো। প্রত্যেকের বয়সী 20, কলেজ স্টুডেন্ট, পরনে দীর্ঘ চুড়িদার আর লেগিংস। তবে এসব ছাড়াও তাদের মধ্যে আরও দুটো বিশেষ মিল আছে, সেসব না হয় পরের জন্য তোলা রইল। আপাতত ওরা হাঁটছে। কোনো মতে গ্রামের মূল রাস্তায় এসে পড়লেই তারা বেঁচে যাবে। সন্ধ্যার পর এখানে পাড়ার বখাটে ছেলেগুলো মদ আর গাঁজার আসর বসায়, কিন্তু আজ যেন কাউকেই চোখে পড়ছে না, কোনো উটকো গন্ধও আসছে না। চারজন আরো দ্রুত পা চালাতে শুরু করলো। হঠাৎ কোথা থেকে 4টে কালো হাত তাদের মুখ চেপে ধরল। কেউ কোনো রকম চিৎকার করতে পারল না। বজ্র আঁটুনি হয়ে তাদের চারজনকে পিষে ফেলল সেই 4 জোড়া পুরুষালী হাত। লম্ফঝম্প করে আঁচড়ে কামড়েও কোনো লাভের লাভ হলো না। 4টে হাত মিলে তাদের টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেল সেই ইটভাটার পিছনে। ঈশ্বরের এমনই খেলা যে এই অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতিতেও তারা চেয়েও চিৎকার করতে পারল না। কণ্ঠনালী হয়তো চিরে বেরিয়ে আসলো, কিন্তু তাও কোনো শব্দ বেরিয়ে এলো না। অন্ধকারের এই অটল গহ্বরে তলিয়ে গেল তাদের লজ্জার আব্রু। গত 3 দিন ধরে কোনো ইনকাম নাই। একা মানুষ, তাও সংসার টানতে একেবারে হিমশিম খেতে হচ্ছে। যাই হোক, কেউ দেখার আগে সেরে ফেলতে হবে। আরে সেই ছোটবেলা থেকে অভ্যেস, হঠাৎ এইভাবে অভ্যেস পাল্টে নেওয়া যায় নাকি? তাই দূর দূর, একেবারে বিরক্তিকর। একরাশ বিরক্তি নিয়ে কথাগুলো বলতে বলতে ইটভাটার দিকে এগিয়ে যাচ্ছিলেন বিষ্ণু পণ্ডিত। তিনি এই গ্রামের কালী মন্দিরের পুরোহিত। এছাড়া তিনি লোকজনের বাড়িতেও পুজো, শ্রাদ্ধ, বিয়ের কাজও করে থাকেন। দিনের আলো অনেকক্ষণ হলো ফুটেছে, তবে এখনো ভোরের মিষ্টি সেই আমেজটা রয়েছে। হাঁটতে হাঁটতে যখন একটা পাঁচিলের ভিতরে ঢুকে এলেন, তখন সামনের দৃশ্যটা দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। উল্টো দিকের পাঁচিলের ফাঁক থেকে 4টে রক্তাক্ত হাত বেরিয়ে এসে ঝুলছে। তিনি দ্রুত সেখানে গিয়ে দেখলেন 4টে প্রাণ তখনও অগোছালো ভঙ্গিতে পড়ে রয়েছে। শরীরে প্রাণের রেশটা শেষ সলতের প্রদীপের মতো ধুকপুক করছে। বিষ্ণু পণ্ডিত কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। মাথার ওপর দুটো শকুন তখন গোল ভঙ্গিতে নিজেদের ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। হয়তো তারাও সেই প্রদীপ নেভার অপেক্ষা করছিল। সাল 2026, কুমোরটুলি ঘাট। আপনারা সবাই একটু লাইন করে আসুন, তাহলে আমার সুবিধে হবে। আজ সকাল থেকে খদ্দের একেবারে ছড়াছড়ি। রবি গুনিনের বয়স হয়েছে, চোখে ছানি পড়েছে, শরীরের চামড়া কুঁচকে গেছে, মাথায় টাক হয়ে গেছে ঠিকই, কিন্তু তার গণনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। উল্টে এখন তার কাছে বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে ভাগ্য গণনা করে যায়। খুশি হলে আবার দুহাত ভরে অনেক কিছু দিয়েও যায়। আজকে সকালের কোটা শেষ করে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেল। আবার বিকেল থেকে শুরু হবে। এ সপ্তাহে অনেক বাড়তি উপার্জন হয়েছে। ভিতরে এসে দেখলেন ঈশা তার পছন্দের গাছগুলোতে জল দিচ্ছে। তোমার কাজ মিটলো? আচ্ছা বাবা, আজকের দিনটা ব্যবসা বন্ধ রাখতে পারলে না, তাই না?
এসব বলিস না মা। ব্যবসা হলো মা লক্ষ্মীর দান। মা যখন দু হাতে দিচ্ছেন তখন আঁকড়ে ধরে থাকতে হবে। মা লক্ষ্মী বড়ই চঞ্চলা। তাই বলে আমার জন্মদিনের দিনেও ভাল লাগে না। ঠিক আছে মা, তোর জন্য আজ বিকেলের ব্যবসাটা বন্ধ রাখবো। থাক বাবা, তারপর ভালো মন্দ কিছু হলে তুমি আমায় দোষ দেবে। তুই তো জানিস মা, আমার অত সামর্থ্য নেই যে তোকে জন্মদিনে একটু ভালো মতো খাওয়াতে পড়াতে পারবো। কাল মহালয়া, তোকে তোকে একটা নতুন চুড়িদার এনে দেবো। এবারে আর বাবার ওপরে রাগ করে থাকবি না তো? ঈশা তার নিজের হাসি চেপে রাখতে পারল না। এই সামান্য জিনিসেই সে খুব খুশি। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আগে বাইরের স্লেটে চক দিয়ে লিখে দিল, বিকেলের দর্শন আজকের জন্য বন্ধ। সেদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে কুমোরটুলি মেইন মূর্তি তৈরি করার জায়গায় গিয়েছিল। সারি সারি মূর্তিগুলো দাঁড় করিয়ে রাখা আছে। মা আসছেন সপরিবারে। কাল থেকে দেবী পক্ষের সূচনা হবে। মনটা একরকম নাচছে। না, সে আনন্দ হয়তো সেভাবে করতে পারবে না, কিন্তু পুজো এলে বাড়িতে একটা বাড়তি ইনকাম আসে। যদিও এমনিতেই এখন পারিবারিক অবস্থা আগের থেকে অনেকটা সচ্ছল। সে ভিতরের একজন শিল্পীকে জিজ্ঞেস করলো, ও নগেন কাকু, চক্ষুদান কবে হবে গো? ঠাকুরটা তাদের পাড়ার ছোটখাটো একটা দুর্গা প্রতিমা। কুমোরটুলির অভ্যন্তরে এরকম ছোটখাটো করে অনেক পুজোই হয়, তবে প্রতিমার সাইজ কিন্তু আনন্দের সাথে পাল্লা দিয়ে কখনোই বৃদ্ধি পায় না। ওসব বড় লোকদের ফুর্তির আমেজ। দিন শেষে মা তো মাই হয়। ভিতর থেকে উত্তর এলো, তৃতীয়ার দিন ভোরে মায়ের চক্ষু দান হবে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে একটু একটু করে। তার বাবার আজকে সন্ধ্যায় কোনো ব্যবসা নেই, কিন্তু বাড়ি ফিরে দরজার সামনে এসেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। দরজার বাইরে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, আর একজোড়া চটি খুলে রাখা। বেশ মালদার পার্টি এসেছে বলেই মনে হচ্ছে, কিন্তু এখনো তো বাইরের স্লেটে লেখা যে বিকেলে দর্শন বন্ধ। তাহলে বাবা তাকে ঢুকতে দিল কেন? ভিতরে ঢুকে সে দেখল বাবার বসার ঘরে কোনো লোক নেই। তবে তাদের মূল ঘরে, মানে যেখানে তারা শোয়, সেই ঘরে একজন মাঝবয়সী লোক বসে আছে। দরজার বাইরে তাকে দেখতে পেয়ে রবিগুনিন বললেন, আরে একটু চা করে আনতো। সঙ্গে সঙ্গে লোকটা পেছন ঘুরে একবার তাকিয়ে দেখেই চমকে উঠলেন। যদিও ঈশা একবার আপাদমস্তক লোকটাকে দেখে নিল। বেশ লম্বা চেহারা, বয়স আন্দাজ ওই 50-এর ওপর হবে। মাঝারি গড়নের আর শ্যামলা গায়ের রং। পরনে একটা পাতলা শার্ট আর ঢিলে ঢালা পাজামা। তবে গলায় আর হাতের আঙুলে সোনার আংটি আর হার রয়েছে। চোখে পুরু সোনালি ফ্রেমের চশমা। লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ঠাকুর মশাই, ও কে? ও আমার মেয়ে ঈশা। মা তুই যাও। ঈশা চোখের আড়ালে যেতেই লোকটা একরকম হাঁপাতে হাঁপাতে আবার জিজ্ঞেস করলেন, ও কি আপনার মেয়ে ঠাকুর মশাই? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? কিছু না, যাকে যেটা বলছিলাম, ওই ছেলেটার জ্বর কিছুতেই কমছে না ঠাকুর মশাই। ডাক্তার তো দেখালাম, 1 মাস ওষুধও খেলো, কিন্তু ছেলেটা আমার জায়গার সেই হয়ে আছে। জ্বর সারবার নাম পর্যন্ত নিল না। আমার খবর আপনি পেলেন কি করে? আমাদের পাড়ার যে কালী মন্দিরটা আছে, সেই 1 মিনিট, এভাবে না, এভাবে বড্ড খাপ ছাড়া লাগছে। আপনি শুরু থেকে সবকিছু বিস্তারিত বলুন। আপনি কি করেন? আপনার ছেলে কি করে? কবে থেকে জ্বর শুরু হলো? কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা? কিন্তু এসবের সাথে আমার ছেলে জ্বরের কি সম্পর্ক? সবকিছু তো আপনি বুঝবেন না, প্রয়োজন আছে বলেই জিজ্ঞেস করছি। কোথাও কোনো ফাঁক রাখবেন না। ইতিমধ্যে ঈশা 2 কাপ চা একটা ট্রে করে এনে সামনের টেবিলে রাখল। তারপর একদম দরজার ধার ঘেঁষে দাঁড়ালো।
তাকে দেখে অমিতবাবু আবারও কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তারপর একটু গলা খাঁকরানি দিয়ে বলা শুরু করলেন, সাল 2025, মালিকুড়া গ্রাম, মাস 5 পর। এগুলো কতক্ষণ বসে আছে কে জানে। রোজ রোজ এই একই জিনিস আর ভাল লাগে না। কতবার বলেছি যে সন্ধ্যা রাত্রির পর আর ওই দর্শনার্থীর প্রবেশ করানো যাবে না। কে শোনে কার কথা? এদিকে এখন বৃষ্টি নেমে গেলে একেবারে সর্বনাশ। এক নাগাড়ে কথাগুলো বলতে বলতে পা চালাচ্ছিলেন বিষ্টু পণ্ডিত। আকাশ জুড়ে একদিকে ঘন কালো মেঘের রেশ ছেয়ে রয়েছে। তাদের অনবরত গর্জন আর ঝিঁঝি পোকার ডাক, এই দুই মিলিয়ে পরিবেশকে শীতল প্রাণবন্ত করে তুলেছে। হাঁটতে হাঁটতে তিনি নিজের বাড়ির কাছে এসে উপস্থিত হলেন। বাইরে থেকে কাঠের দরজাটা তালাবন্ধ করে রাখা। তালা খুলতেই ক্যাঁচ শব্দ করে দুদিকে দুটো পাল্লা সরে গেল। সম্পূর্ণ ঘরটা অন্ধকার। লণ্ঠনটা জ্বালাতেই তারা চমকে জেগে উঠল। অন্ধকারই তাদের এখন একমাত্র জগৎ। তিনি আশ্বস্ত করে বললেন, ভয় পাস না মা, আমি। কিন্তু মেয়েগুলো তখনও ভয়ে জড়সড় হয়ে আছে। পণ্ডিত নিজের থলে থেকে একটা পেতলের ঘটি আর দুটো রক্তজাবা ফুল বের করে আনলেন। ধীরে ধীরে তাদের কাছে গিয়ে অল্প করে স্পর্শ করলেন। মেয়েগুলো ভয় পাচ্ছে, কিন্তু তারা কোনো বাধা দিচ্ছে না পণ্ডিতকে। বা বলা ভালো, সেই রাতের পর থেকে ওরা বাধা দিতে একরকম ভুলে গেছে। পণ্ডিত পিতার মতো তাদের ক্ষতস্থানগুলো দেখতে লাগলো। অনেকটা কমে গেছে, আর মাস দুয়েকের মধ্যে একেবারে সেরে উঠবি তোরা। মেয়েগুলো তখনও স্তব্ধ, এক কথায় ভয়ে পাথর হয়ে আছে। সারাদিন বাবদ যা দক্ষিণাস্বরূপ পেয়েছেন সেগুলো থেকে অল্প করে কিছু চাল আর আলু সেদ্ধ বসিয়ে দিলেন। ঘরে টাঙিয়ে রাখা মা কালীর ছবির সামনে তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই তো অসুর দমন করিস, দুষ্টের দমন আর সৃষ্টির পালন, এই তো তোর কাজ। তাহলে যে মাটিতে তোর পুজো হয়, যে মাটিতে তোর মেয়ের এমন করুণ দশা করে গেল, সে অসুরের দল, তাদের তুই শাস্তি কেন দিস না? ওই 4 মেয়ের মা বাপ নেই, ওর এখন অনাথ, কিন্তু তুই তো মা, তুই সবার মা, পুরো জগতের মা। তুই তো ওদের দেখাশোনা করতে পারতিস। ওই পিশাচগুলো দিনের পর দিন তোর মেয়েদের আঁচড়ে কামড়ে শেষ করে দিচ্ছে, আর তুই চুপচাপ দেখবি। সামনের মূর্তি তখনও নিশ্চুপ, নিথর, নির্লিপ্ত এবং উত্তরহীনা। বৃদ্ধ পণ্ডিতের চোখ থেকে ছলছল করে জল পড়ছে। একবার তিনি 4 মেয়ের দিকে ফিরে তাকালেন। না, ওরা ওনার নিজের সন্তান নয়, তবে দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ, ঘেন্না এসব কি শুধু নিজের রক্তের ওপর জুলুম হলেই আসবে? তাহলে সে কেমন মানুষ? মেয়েগুলোর দিকে তাকালেই সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়ে তার। নিজের চোখে না দেখলেও আন্দাজ করতে পারেন তিনি। কতগুলো পৈশাচিক জানোয়ারের উন্মত্ত বিকৃত লালসা কিভাবে তাদের ভোগ করেছে। যন্ত্রণা ক্লিষ্ট হয়ে সারা রাত একইভাবে পড়ে থেকে বুকের সকল আর্তনাদ জমাট বেঁধে রেখেছিল নিজের কণ্ঠে আর চোখে। তাদের বেরোনোর উপায় নেই। ঘুণ হয়ে ভিতরটা হয়তো খোকলা করে দেবে একটা সময়। তিনি আর এসব অনুভব করতে পারছেন না। হাতে সময় বলতে আর মাত্র 5 মাস। তিনি আবার মায়ের কাছে এসে বিড়বিড় করে বললেন, ঠিক আছে, যদি তুই কিছু না করিস তাহলে আমাকে করতে হবে। আমি তোর সাহায্য চাইনি, কিন্তু সে আমাকে সাহায্য করতে পারবে, আমি তার কাছেই যাব। তিনি রাগে পিষতে পিষতে রান্নাঘরে চলে গেলেন। একটু রাত বাড়তে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো।
কোনো মতে অল্প কিছু মুখে তুলে দিলেন তাদের। খাওয়ার ইচ্ছেটুকু পর্যন্ত মরে গেছে শরীরের ভিতর, কিন্তু পণ্ডিত নিজে কিছুই খেলেন না। 4 সন্তানকে ঘুম পাড়ালেন। সন্তান বললাম কারণ পিতৃত্ব মাতৃত্ব কেবল যে জন্ম দেওয়ার ক্ষেত্রেই হয় তা নয়। সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবকী যেমন মাতা, যশোদাও তেমন মাতা। ক্রমে বাইরের বৃষ্টি আর মেঘের গর্জনের তীব্রতা বাড়তে থাকল। 4 জনেই ঘুমিয়ে পড়েছে। এমন অবস্থায় তিনি খাটের নিচ থেকে বের করে আনলেন একটা পুরনো লোহার ট্রাঙ্ক। সেটা খুলে জামা কাপড়ের নিচ থেকে বেরিয়ে এলো শাকুয়া পাতায় ঢাকা একটা বড় কালচে প্রস্তরখণ্ড। তাতে শুকিয়ে যাওয়া সিঁদুর এখনো খাঁজে খাঁজে লেপে আছে। তবে এটা কোনো সাধারণ প্রস্তরখণ্ড না। চারিদিকের 4 কোণায় 4টে বিভৎস আকারের মুখ খোদাই করা, আর মাঝখানে একটা নৃত্যরত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা নর্তকী। তিনি একবার প্রস্তরখণ্ডের উপর হাত বুলিয়ে বললেন, যদি ঈশ্বর সহায় না হন তাহলে ডাকিনী সহায় হন। সাল 2026, কুমোরটুলি ঘাট। প্রথমের নাম অমিত চৌধুরী, বাড়ি ওই বালুরঘাটের পতিরাম এরিয়াতে। ওখানকার স্থানীয় এমএলএ আমি। ফ্যামিলি বলতে আমি, আমার বউ, আমার ছেলে প্রসূন আর এক বুড়ি মা। এছাড়া চাকর বাকর আছে কিছু। আপনার কাছে লুকিয়ে লাভ নেই। আমার একটা ব্যবসা আছে, জঞ্জালের আর ওই ক্রাবসের। ওগুলোকেই চড়া দামে রাজ্যের বাইরে বা কখনো দেশের বাইরে পাচার করে দিই আর কি। কিছু ইল্লিগাল কাজের ধান্দাও আছে, সেগুলোর সাথে অবশ্য এই ঘটনার কোনো মিল নেই। তবুও মানে আমি নিজের দিকটা পরিষ্কার রাখলাম। বেশ ভালোই, মানে ঠিকঠাক খ্যাতি আছে। সুখ্যাতি না কুখ্যাতি? এইসা বড়দের কথার মাঝে কথা বলতে নেই বলেছি তো। যাও, অন্য ঘরে যাও। না 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 না, ও থাকুক না, এখানেই থাকুক, ও শুনুক সব কিছু। মা, তোমায় মিথ্যে বলবো না, সুখ্যাতি ছিল আমার বাবার সময়। তবে আমার সময় থেকে সেটা কমতে শুরু করেছে। এখনো প্রসূনের জন্য সেটা একরকম কুখ্যাতিতেই এসে ঠেকেছে। কেন? কি কাজ করেন উনি? ওই বড় লোকেদের বিগড়ে যাওয়া ছেলেরা যা করে, সারাদিন পার্টি পলিটিক্স করে বেড়াচ্ছে আর যত রাজ্যের ভুল ভাল কাজ করছে। বাবা তো তাই জেলে দেওয়ার কষ্টটা নিতে পারি না। ওর 4টে সাগরেদ আছে, হারান, কানু, রবি আর বুড়ো। বুড়ো ওদের থেকে একটু বড়, তবে দিন 2 আগে রবি আর বুড়ো মারা গেছে। সে কি করে মারা গেল? এই সেই পরে আপনাকে বলবো। ওখানে সৈন্য থেকে যে রাজার প্রাণটা বাঁচানো বেশি জরুরি, তাই না ঠাকুরমশাই? আপাতত যেটা বলছিলাম, ওদের মূলত পান্ডা আমার ছেলেই। এবার আসল কথাটায় আসি। গত 1 সপ্তাহ ধরে প্রসূনের ধুম জ্বর, তা হঠাৎ করেই আসে। প্রথম দিকে খুব একটা বেশি চিন্তা করিনি, ভেবেছিলাম সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে। ওষুধ দিলাম, সেরে গেল, কিন্তু তারপরেও জ্বর এলো। আর এবারে একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, জ্বরটা কিছু নির্দিষ্ট সময় আসছে। হ্যাঁ, সেটাই তো হয়। ওষুধ খাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরই জ্বরটা ফিরে আসে। না না, ওরকম হলে তো বুঝতাম, কিন্তু বিষয়টা অতটা স্বাভাবিক নয় রে। রোজ রাত 12টা থেকে 3টে অবধি জ্বর থাকছে। সে জ্বর বলতে ধুম জ্বর, ছেলে প্রায় যায় অবস্থা। জলপট্টি, ওষুধ, মাথা ধোয়ানো, কোনো কিছুই বাকি রাখি না, কিন্তু ছেলে জ্বর কমেই না। কিন্তু অদ্ভুত, 3টের পর থেকে চরচর করে জ্বর নেমে যায়, তারপরে সারা দিন আর আসে না। কিন্তু ছেলে বড়ই দুর্বল থাকে,
কিচ্ছু মুখে দিতে চায় না। তিল তিল করে চোখের সামনে ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ঠাকুর মশাই। এবারে বলুন, আপনাকে আমার খোঁজ কে দিল? আমাদের পাড়ার কালী মন্দিরের পুরোহিত বিষ্টু পণ্ডিত। যদিও তিনি থাকেন আমাদের গ্রামে, কিন্তু তবুও ও, বিষ্টু কাকা বলেছে? ও, ওকে আমি ছোট থেকে চিনি। দুজনে একই জায়গা থেকে জ্যোতিষশাস্ত্র আর তন্ত্রচর্চা শিখেছিলাম। আমার জ্যোতিষে বেশি আগ্রহ ছিল আর ওর তন্ত্রের ওপর। কালের নিয়মে তারপর জীবন আমাদের আলাদা করে দিল। ইকার গলায় যে রুদ্রাক্ষের মাধুরী দেখছেন, সেটা ওরই দেওয়া। বাহ, তাহলে তো ভালোই হলো। আপনি যদি একবার একটু দেখে যান তাহলে তো। বেশ, আমরা কাল সকাল নাগাদ রওনা হব। আমি বলছিলাম যে আপনি আজ যদি আমার সাথে যান তাহলে ভালো হতো। নইলে আজকে রাতটাও আমাদের ওই উৎকণ্ঠার মধ্যেই কাটাতে হবে। দেখুন অমিতবাবু, আমি আজ যেতে পারলে খুব খুশি হতাম, কিন্তু আজ আমার মেয়ের জন্মদিন। ওকে কথা দিয়েছি যে আজকে আর কোনো রকম ব্যবসার কাজে নিজেকে জড়াবো না। তবুও আপনার বিপদের কথা আমি শুনলাম। ও, জন্মদিন! শুভ জন্মদিন মা, অনেক বড় হও। তাহলে না হয় আপনারা কাল আসুন, আমি গাড়ি পাঠিয়ে দেবো এখানে। বেশ, তাই হবে। তবে দাঁড়ান, আপনার সন্তানের জন্য আমি একটা জিনিস দিয়ে দিই। এই বলে তিনি উঠে গিয়ে একটা তাগার মতো কিছু বের করে আনলেন। সেটাকে ভালো করে একটা ছোট্ট পাত্রে গঙ্গা জলে ডুবিয়ে তাতে অল্প পরিমাণ সিঁদুর লেপে ওনাকে দিয়ে বললেন, এটা ধরুন। এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়, কিন্তু আজ রাতের জন্য মা গঙ্গা আর এই সিঁদুর আপনার ছেলেকে রক্ষা করবে। রাতে শুতে যাওয়ার আগে ওকে পরিয়ে দেবেন, আর আজ রাতে ওকে কিছু খাওয়াবেন না। তারপর কাল সকালে আমি এসে দেখছি। অমিতবাবু রুদ্রাক্ষের তাগাটা হাতে ধরলেন। হালকা ভিজে থাকলেও একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করলেন তিনি। বেরিয়ে আসার সময় তিনি আরেকবার ভালো করে ঈশাকে লক্ষ্য করলেন এবং তারপর বেরিয়ে এলেন। সাদা গাড়িটা ধুলো উড়িয়ে চলে যেতেই ঈশা বলল, লোকটার পিছনে একটা কালচে ছায়া চলে গেল। কি কালচে ছায়া? মানে? ও, তুমি বুঝবে না। ওটা ওটা ডাকিনীর ছায়া। কথাটা বলেই ঈশা ছুটে ঘরের ভিতর চলে গেল। রবিবাবু কিছুই বুঝতে পারলেন না, শুধু হা করে তাকিয়ে রইলেন। আকাশটা একটু একটু করে মেঘলা হয়ে আসছে। সেদিন রাতে পতিরাম গ্রাম। এলোমেলো পায়ে টলতে টলতে মন্দিরের সামনে এসে দাঁড়ালো সে। রাত তখন প্রায় 2:30। আজ লরি থেকে মাল নামাতে অনেকটা লেট হয়ে গেছিল। তার উপর আজ পাড়ার পুজোর ঠাকুর এলো। লোকজন একসাথে বসে মদ গিলা হয়েছে। আকণ্ঠ গিলে তার এখন কথা বলার মতো পরিস্থিতি নেই। সামনে কালী মন্দির। তার সিঁড়ির সামনে এসে টোলে শুয়ে পড়ল সে। এত রাতে মদ গিলে ভক্তিভাব জেগে ওঠার কথাই নয়। না, সে এমনিতে পুজোর চাঁদা তোলা আর প্রসাদের অর্ধেকের বেশি অমিতবাবুর বাড়িতে নিয়ে যাওয়া বাদে আর বিশেষ মন্দিরে আসে না। তবে আজ রাতে তাকে টেনে এনেছে অন্য একটা বিষয়। কারণ মন্দিরের ভিতরে বসে আছে একটা অর্ধনগ্ন নারী দেহ। রিপু বড় বাজে জিনিস। কাম যখন জেগে ওঠে তখন আদি অন্ত সব কিছুই পুরুষের কাছে তুচ্ছ লাগে। সে দেখে না বয়সের বেড়াচাল, সে দেখে না তার মুখ, চোখ, বর্ণ, শরীরের চামড়ার ভাঁজ, চোখের ক্লান্তি, কিচ্ছু না। সে শুধু তখন তাকে এক বিকৃত লালসার শিকার বলে গণ্য করে। রক্তাভ চোখ নিয়ে জুতো পায়ে সে কোনো মতে হামাগুড়ি দিয়ে চত্বরে উঠে এলো। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সামনে চণ্ডরূপা হয়ে মা কালী দাঁড়িয়ে আছেন, সেই দিকে খেয়াল নেই তার। তবে হঠাৎই তার মনে হলো সামনের মেয়েটা যেন একটু গোঙাচ্ছে। একটু ভালো করে কান পেতে শুনল সে।
না, ঠিক মানুষের গোঙানি নয়, অনেকটা জান্তব গোঙানির স্বর। কিন্তু কামের মায়া আর অবাঞ্ছিত কৌতূহল তাকে নিয়তির মতো টেনে নিয়ে গেল সেই অদৃষ্টের দিকে। কাঁপা কাঁপা হাতে মেয়েটার নগ্ন কাঁধে হাত রাখল সে। একটা জান্তব গোঙানির মতো শব্দ করতে করতে মেয়েটা তার দিকে ফিরল, আর তাতেই ছেলেটার রক্ত হিম হয়ে গেল। মেয়েটার মুখ কোনো মানুষের মুখ নয়, কেমন এক অদ্ভুত মাংসল চামড়ার তৈরি এক ডাকিনীর মুখ। তার চোখ কেবল একটা, এবং সেটা মাঝখানে। ঠোঁটটা দুপাশে কান অবধি চওড়া হয়ে গেছে, কালচে লাল দাঁতের মাঝখান থেকে মোটা লম্বা লালচে জিভটা বেরিয়ে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা তার গলা দু হাতে শক্ত করে চেপে ধরল। লোকটার চোখ বিস্ফারিত হয়ে এলো। ডাকিনী রূপী সেই মেয়েটা এবার নিজের লম্বা জিভ দিয়ে মায়ের হাতের খড়গোটা নামিয়ে আনলো। তার কণ্ঠনালীতে যেন চেপে বসেছে একজোড়া লোহার শিকল। মায়ের খড়গের শানিত চাকচিক্যে নিজের বিস্ফারিত চোখ দুটো শেষবারের মতো দেখল সে। সামনের ডাকিনী স্বরূপ মেয়েটা লকলকে লালারস পরিপূর্ণ জীব একবার তার মুখের ওপর চালিত করে স্বয়ং যমদূতের মতো দাঁড়িয়ে আছে। হয়তো মৃত্যু আর্তনাদও ভাসবে না। মন্দির প্রকোষ্ঠের কাঠের দরজাটা একটা দড়াম করে শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। সেদিন রাতে হঠাৎ করেই তীব্র ভ্যাপসা গরমের মধ্যে ঘুমটা ভেঙে গেল রবিবাবুর। সারা শরীর ঘামে ভিজে চপচপ করছে। মাথার উপরের পাখাটা বন্ধ হয়ে গেছে। একরাশ বিরক্তি নিয়ে বললেন, ধুর, এই গরমে রাতে আবার কারেন্ট গেল। চারিদিক নিরেট অন্ধকার। কাঠের জানলাটা খুলতেই একটা ঝোড়ো বাতাসের ঝাপটা এসে লাগলো ওনার মুখে, অনেকটা একরাশ প্রশান্তির মতো। তিনি কয়েক মুহূর্ত সেই ঠান্ডা হাওয়ায় সুখ স্পর্শ নিয়ে বললেন, ঈশা, ওমা জানলাগুলো খুলে দে মা, গরম। হঠাৎ করেই ওনার মনে পড়ল ঈশার এই গরমে শুয়ে থাকার কথা নয়। তার খুব পাতলা ঘুম। এতক্ষণ পর পাশের বিছানায় নজর ঘুরিয়ে দেখলেন ঈশা সেখানে শুয়ে নেই। কি এত রাতে কোথায় গেল মেয়েটা? বাইরে বেরিয়ে দেখলেন ব্যালকনিতে গ্রিল ধরে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঈশা। চোখ দুটো পাগলের মতো অস্বাভাবিক বড় বড় করে খোলা, জিভটা বাইরে বের করা, মুখে একটা অস্বাভাবিক হাসি লেগে আছে। অত্যন্ত আড়ষ্ট ভঙ্গিতে অস্ফুট উচ্চারণে কিসব যেন বিড়বিড় করে বলছে। এসকারা ভন্তালছের মুকদাই শাভেত নুরাল খেজি মোরাক দুম থেরা খুম নিবারা জলেত ব্রাখা ডাকিনি। ঈশা, এত রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ঈশা কোনো উত্তর দিল না। এবারে ঈশা একটু একটু করে ওনার দিকে ফিরতে শুরু করলো। এতক্ষণ ধরে ঈশার সাইডে দাঁড়িয়ে থাকার দরুন তিনি ঈশার একটা দিক দেখতে পাচ্ছিলেন। এবারে অন্য দিকটা দেখে ওনার রক্ত হিম হয়ে গেল। ঈশার মুখের বাকি অংশটা সম্পূর্ণ হলুদ আর সিঁদুরে লেপা রয়েছে। তার মুখের ভিতর থেকে লালা ঝরছে। মাঝরাতে এমন অস্বাভাবিক দৃশ্য দেখলে যে কারোরই হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়া উচিত। অস্বাভাবিকভাবে হাসতে হাসতে গোঙাতে গোঙাতে হঠাৎই ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল ঈশা। তড়িঘড়ি ছুটে গেলেন রবিবাবু। মেয়ের মুখ এখন সম্পূর্ণ স্বাভাবিক। ঈশামা, ঈশামা, কি হয়েছে? কোনো সাড়া শব্দ এলো না। ঈশা ঘুমোচ্ছে। তিনি তাকে কোলে করে তুলে ঘরের খাটে এনে শুয়ে দিলেন। ঘটি থেকে জল এনে তার চোখে মুখে ছিটিয়ে দিলেন।
কিন্তু তাতেও ঈশার ঘুম ভাঙল না। তিনি আবারও ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শ্যামা, ও মা, চোখ খোল মা। এম শরণাক শরণিশাকনুয়াল এম হেম বুদ্রা। কথাটা শোনার সাথে সাথে তিনি ভয় পিছিয়ে কয়েকবার সরে গেলেন। বাইরে পরপর দুটো ভীষণ বজ্রপাত হলো। তিনি হন্তদন্ত হয়ে নিজের পড়ার ঘরে প্রবেশ করলেন। লণ্ঠন ধরিয়ে উন্মাদের মতো পুরনো পুঁথি ঘাঁটতে ঘাঁটতে কি যেন খুঁজতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একদম নিচ থেকে পুঁথিটা বার করে আনলেন। হলুদ হয়ে গেছে প্রায়, অর্ধেকের বেশি জায়গা ইঁদুরে কেটে দিয়েছে। তবে আসল জায়গাটার অস্তিত্ব এখনও টিকে রয়েছে। লণ্ঠনের স্তিমিত আলোতে তিনি লেখাটা সবে পড়তে আরম্ভ করেছিলেন। এমন সময় অতর্কিতে পিছন থেকে একটা ডাক শুনে চমকে উঠলেন। এত রাতে এখানে কি করছো বাবা? তিনি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলেন ঈশা দাঁড়িয়ে আছে। মুখ চোখ সম্পূর্ণ স্বাভাবিক। একটু আগের ঘটনা কিছুই মনে নেই তার। অত্যন্ত স্বাভাবিকভাবেই যেন ঘুম থেকে উঠে ওনাকে না পেয়ে ডাকতে এসেছে। তিনি আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, তুই তুই ঠিক আছিস? কেন? আমার আবার কি হবে গো? আর তুমি এই রাত দুপুরে লোডশেডিং এর মধ্যে কি খুঁজছোটা কি? ও বাবা, ও কিছু না মা, এমনি একটা চল চল বাইরে দেখি সবার কারেন্ট গেছে কিনা। তিনি তড়িঘড়ি মেয়েকে নিয়ে বাইরে চলে এলেন। ভিতরে পড়ে রইল পুঁথির সেই খোলা পাতাটা, যার মধ্যে সেই দুর্বোধ্য ভাষা লিপিবদ্ধ করা। ঈশার অজ্ঞান অবস্থায় শেষ কথাগুলো অনুবাদ করলে যা দাঁড়ায় সেটা হলো, আমার নাম ঈশা নয়, আমি ঈশা নই, আমি বুদ্ধ। একদল মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে পুঁথির ওপর। পরের দিন সকালে সে কি করে মারা গেল? সাদা গাড়িটা মাঝারি গতিতে পতিরাম গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। ঈশা একমনে গ্রামের মনোরম দৃশ্য দেখছিল। সে এর আগে গ্রাম কখনো দেখেনি। একদিকে সোনালি ধান ক্ষেত, মাঝে কাঁচা রাস্তা, আর অন্যদিকে একটা কচুরিপানা ভর্তি পুকুর। গাড়িতে উপস্থিত বাকি দুজনের কথা তার কানেই যাচ্ছে না। মারা গেছে বলতে আসলে বিষয়টা কোন, তবে ওটা মানুষ খুন করেছে কিনা তা বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলুন। আমার মনে হয় খুনটা স্বাভাবিক নয়, মানে এটা ঠিক মানুষের কাজ নয়। মানুষের কাজ না বলতে? আপনি দেখলেই বুঝতে পারবেন। পুলিশ এই বিষয়ে কিছু করছে না? পুলিশ প্রয়োজনে আমাদের কাছে সাহায্য চাইতে আসে ঠাকুর মশাই। আর আজকে আমার একজন কাছের লোক যেভাবে, পুলিশ আর কি বা করবে? আর তাছাড়া পুলিশের কাজ হলো গিয়ে মানুষ খুনিকে ধরা। যদি খুনি মানুষ নাই হয় তাহলে। গাড়িটা খোলা জায়গাটা পেরিয়ে গ্রামের ভিতরের গলিপথে ঢুকলে অমিতবাবু ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন, এই মন্দিরের রাস্তা ধরে চলো। কিছুক্ষণের মধ্যেই ওনারা পতিরাম গ্রামের কালী মন্দিরের সামনে চলে এলেন। তার সামনে এখন বেশ অনেক লোক জড়ো হয়ে আছে। একজন মোটা গোছের পুলিশ সামনের বড় মোটা বটগাছের ছায়ায় টেবিল চেয়ার পেতে আরামে বসে আছে। অমিতবাবুকে দেখতেই দ্রুত নিজেকে সামলে নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। আশেপাশে দু একজন লোকের সাথে নামকেওয়াস্তা কি সব আলোচনা করছে। তবে তাদের সকলের নজরই এখন ঘুরে গেছে রবিবাবু এবং ওনার মেয়ে ঈশার দিকে। লোকজন সরিয়ে যেই সামনের দৃশ্য উন্মুক্ত হয়েছে, সাথে সাথে ঈশা উল্টো দিকে মুখ ঘুরিয়ে দৌড়ে চলে গেল। রবিবাবু স্তম্ভিত হয়ে গেলেন। মন্দিরের চাতালের সামনে উপরের দেওয়াল থেকে মা কালীর খড়গটা ঝুলছে।
আর তার ঠিক ডগা থেকে ঝুলছে একটা মুন্ডুহীন রক্তাক্ত দেহ। সামনের মাটিতে রক্ত আর কাঁচা মাংস ছড়িয়ে রয়েছে। দুটো হাত দুদিক থেকে ঝুলছে, কেউ যেন টেনে হিঁচড়ে নিয়েছে। দুটো পাও একই রকমভাবে ঝুলছে। অমিতবাবু ঠিকই বলেছিলেন, এই জিনিস কোনো মানুষের কাজ নয়। একরকম ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন তিনি। কি বুঝছেন ঠাকুর মশাই? মাথাটা কোথায়? পাওয়া যায়নি, আর পাওয়া যাবেও না। কথাটা শোনার সাথে সাথেই দুজনে পিছন ঘুরে দেখলেন ঈশার মাথায় হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে ওনাদের দিকে তাকিয়ে রয়েছেন স্বয়ং বিষ্টু পণ্ডিত। পরাণের চায়ের দোকানে সবাই বসে আছেন। অমিতবাবু সবাইকে নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিষ্টু পণ্ডিত ওনার বাড়ি যেতে নারাজ। চায়ের ভাড়খানা ওনার দিকে এগিয়ে দিয়ে অমিতবাবু বললেন, আমি জানি আপনি আমার ওপরে প্রচণ্ড ক্ষুব্ধ ঠাকুর মশাই। পণ্ডিত কোনো উত্তর দিলেন না। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে দূরে তাকিয়ে থাকলেন। অমিতবাবু বাইরের দুজনের সামনেও অপমানটা বেমালুম হজম করে নিয়ে আবারও বললেন, আপনি বলেছিলেন তাই ওনাদের নিয়ে এলাম, কিন্তু আপনি এভাবে কিছু না বললে বসে থাকলে আমি তো কিছুই বুঝতে পারবো না। রবিবাবু নিজেও যেন ওনার ছেলেবেলার বন্ধুকে ঠিক চিনতে পারছেন না। যদিও তিনি বহু বছর পর ওনাকে দেখছেন, তবে ওনার চেহারা থেকে শুরু করে চালচলন সব কিছুই কেমন যেন বদলে গেছে। তিনি ঈশার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমায় অনেকবার বলতাম অমিত, মানুষের পাপ করিও না, সেই পাপ একদিন না একদিন ফিরে আসবে। এখন আমার কি করণীয় ঠাকুর মশাই? তুমি কি রবি বুড়ো হারানের অবস্থা থেকে ভয় পেয়েছো? তোকে আমি ডাকতে বলেছিলাম, তার অবশ্য একটা কারণ আছে। আমার দ্বারা প্রশ্নের রোগ সারানো সম্ভব নয়। তুই দেখ যদি কিছু পারিস তো। যেখানে তুই বুঝতে পারছিস না সেখানে আমি কি বুঝবো? নিজেকে সবসময় এতটাও খেলো মনে করিস না। আমি জানি তুই পারবি, ওই জন্যই তোকে ডেকে আনা। ঠাকুর মশাই, আমরা হারানের দেহটা নিয়ে আপাতত শ্মশানে যাব। আপনি কি শ্মশানের সঙ্গী হবেন? না হে, আমার যাওয়া হবে না, বাড়িতে কিছু কাজ আছে, আমি বরং বিকেলে আসবো। পণ্ডিত আর কোনো প্রশ্ন উত্তরের অপেক্ষা না করেই চায়ের ভারে শেষ চুমুক দিয়ে উঠে পড়লেন। তবে দুপা এগিয়ে আবার থমকে দাঁড়িয়ে বললেন, মায়ের মন্দিরে মৃতদেহ ঝুলছিল, একবার মন্দিরটা পরিষ্কার করিয়ে নেবেন, আমি বিকেলে এসে শোধন করে নেবক্ষণ। এরপর আর তিনি সেখানে দাঁড়ালেন না। রবিবাবু এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলেন। এতটা নীরস, নিষ্প্রভ এবং নির্বিকার উনি কখনোই ছিলেন না। এমনকি ঈশা পর্যন্ত বলে উঠল, ও বাবা, বিষ্টু কাকা কেমন যেন হয়ে গেছে। উনি কি বরাবরই এরকম চুপচাপ থাকেন? শ্মশানের পথ থেকে ফেরার সময় প্রশ্নটা করেছিলেন রবিবাবু। হারানের সৎকার আর বাকি নিয়মকানুন সব কানুই করেছিল। চার সাগরেদদের মধ্যে শুধুমাত্র ও একলাই বেঁচে আছে। ও এই গ্রামের ডোমের ছেলে, তবে বাবার সাথে ওর একেবারেই বনিবনা হয় না। হারানের মৃত্যু হয়তো কিছুটা হলেও দুজনের দূরত্ব একটু হলেও ঘুচিয়ে দিয়েছে। সেটা তো আমার থেকে আপনার বেশি ভালো জানা উচিত, তাই না? আমি ওকে আগে এতটা চুপচাপ কখনো দেখিনি, হঠাৎ কিরকম যেন বদলে গেছে। সেটাই তো মানুষের মূল ভাব ঠাকুর। মানুষ বদলায়, সময় বদলায়। আসুন আসুন, ভেতরে আসুন। অমিতবাবু ওনাদের নিজের বাড়ির ভিতরে নিয়ে গেলেন। মাঝারি দোতলা বাড়ি। এক সময় সেখানে বাগান ছিল, কিন্তু এখন সব ফুল ঝরে গেছে। বাড়ির পিছনের দিকটায় কলা গাছ আর আগাছা খেয়ে ফেলেছে বলেই মনে হচ্ছে। বাড়িতে ঢোকার সময় তিনি খেয়াল করলেন দোতলার বারান্দার রেলিং থেকে
একজন বউ চুপি চুপি ওনাদের লক্ষ্য করছেন। রবিবাবু বুঝতে পারলেন ইনি অমিতবাবুর স্ত্রী। দালানে উঠে হাত পা ধুয়ে ভিতরের ঘরে নিয়ে গেলেন তিনি। সেখানে দেখলেন একজন রোগা চিমসে করে লোক শুয়ে আছে। মুখটা লম্বাটে আর সূচালো, গায়ের রং শ্যামলা গোছের, আর পরনে একটা গেঞ্জি আর লুঙ্গি। হাতে দুটো লোহার বালা পরানো আর গলায় একটা তুলসীর পুঁতি। কিরকম অদ্ভুতভাবে মরার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে লোকটা। রবিবাবু বুঝতে পারলেন যে ইনি ওনার ছেলে প্রসূন। অমিতবাবু তাকে ডাকতে যাবেন, কিন্তু রবিবাবু তাকে থামিয়ে তিনি প্রসূনের মাথায় হাত বুলিয়ে চোখ বন্ধ করে কিসব করলেন। কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর তিনি নিজের থলে থেকে একটা ছোট্ট ঠোঙা বের করে সেখান থেকে কিছুটা ছাই নিয়ে প্রসূনের কপালে লেপে দিলেন। তারপর আবার বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিসব আওড়াতে শুরু করলেন। অমিতবাবু কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, কিন্তু ঈশা থামিয়ে দিয়ে বলল, এখন কোনো কথা বলবেন না, বাবাকে বাবার কাজটা করতে দিন। অমিতবাবু একটু স্তিমিত হাসি হেসে ঈশার আদেশ পালন করলেন। আরও বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর রবিবাবু চোখ খুললেন। অমিতবাবু আর ঈশা দুজনেই উৎকণ্ঠায় ওনার দিকে তাকিয়ে আছেন। প্রসূনের শরীরের ভিতর কোনো রোগ নেই, তাই ডাক্তারি ওষুধ ওর কাজে লাগছে না। তাহলে ওর কি হয়েছে ঠাকুরমশাই? বাইরে আসুন, একটু কথা বলার দরকার আছে। ওনারা তিনজন ঘরের দরজা বন্ধ করে পাশের ঘরে ঢুকলেন। এই ঘরটা আগের ঘরের তুলনায় একটু বড়। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি সেভাবে, তাই তিনি চাকরদের কিছু জল খাওয়ারের ব্যবস্থা করতে বলেছিলেন। খেতে খেতে রবিবাবু প্রথম প্রশ্ন করলেন, অনেকগুলো প্রশ্ন অগোছালো হয়ে মাথায় ঘুরছে। তারপরে কুখ্যাতি, আপনার অভিশাপ কুড়োনো, এসব জিনিস আমাকে একটু বিস্তারে বলুন। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নেই ঠাকুরমশাই। অবশ্য শত্রু আমরাই তাদেরকে বানিয়েছি। একমাত্র আমাদেরই গ্রাম যেখানে জমিদারি প্রথায় এখনো আমার কাছে ট্যাক্স আসে। মানে ভারত সরকারের কাছে ট্যাক্স দেওয়ার পরেও আমাদের বাড়িতে আসে। বাবার আমল থেকে এই জিনিস চলে আসছে। আমি সত্যি বলতে বন্ধ করার চেষ্টা করিনি। কুখ্যাতি শুরু ওখান থেকেই। ছেলের আমলে পাড়ায় আরো বদনাম হয়, রাস্তা জ্যাম করে মিটিং করা হয়। আমার এখানে একটা স্কুল আছে, ওই স্কুলের প্রেসিডেন্ট। ওখানে আর পড়াশোনা হয় না, ওটা একরকম লোকাল ক্লাব আর আমাদের পার্টি অফিস হয়ে গেছে। লোকাল হাসপাতালেও একই অবস্থা, চিকিৎসা হয় না। সামান্য জ্বর হলে শহর থেকে ডাক্তার ডাকতে হয়। এতদিন আপনারা গ্রামের লোকেদের ভুগিয়েছেন, এখন আপনি নিজে ভুগছেন। সত্যি বলছি, এরকম একটা দিন যে আসবে আমি কখনো কল্পনাও করিনি ঠাকুরমশাই। অদৃষ্টের লিখন কি করে আর খণ্ডানো যায় বলুন তো? তাহলে এই হলো আপনার মানুষের অভিশাপ। না, অভিশাপ কুড়োতে আরম্ভ করি আমরা যখন প্রসূন প্রথমবার। কথাটা বলতে গিয়েই অমিতবাবু হঠাৎ থমকে গেলেন। ওনার দৃষ্টি এখন সরাসরি ঈশার দিকে। ঈশা বুঝতে পারল যে অমিতবাবু তার সামনে কথাটা বলতে খানিক ইতস্তত বোধ করছেন, তাই সে নিজেই বলল, বাবা, আমি বরং একটু মন্দিরটা দেখে আসছি। সে বাইরে বেরিয়ে যেতেই অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করলেন অমিতবাবু। যখন প্রথমবার গ্রামে শ্লীলতাহানির ঘটনা হয়, আর তাও সেটা কার হয় না, 70 বছরের বিধবা এক বুড়ির ওপরে। পুলিশ ধরেছিল, কিন্তু যতই হোক বাপ তো আমি। হ্যাঁ, ছেলেকে কি করে জেলে ঢোকাই বলুন দেখি? বুড়ির পরিবারে কেউ ছিল না, তাই প্রতিবাদও কেউ করলো না। কিন্তু তারপর থেকে বিষয়টা উত্তরোত্তর বাড়তে থাকলো। আমি চেয়েও থামাতে পারিনি। ততদিন ওরা 5 জন আমার আওতার বাইরে বেরিয়ে গেছে। আমার কাজ এসে ঠেকছিল শুধু শুধু ওদের প্রোটেকশন দেওয়াটা। ধীরে ধীরে
এই প্রতিরাম গ্রামে ত্রাস হয়ে উঠল ওরা পাঁচজন। আর এই হলো মানুষের আসল অভিশাপ কুড়ানো। এইসব আপনি আগে বললে আমি হয়তো আসতামই না। প্রত্যেক মানুষের পৃথিবীতে যাওয়ার সময় স্থির থাকে, তবে কিছু কিছু মানুষের সেই নির্দিষ্ট সময়ের আগে চলে যাওয়াতেই মানুষের মঙ্গল। আপনার ছেলে আর তার যা সাগরেদ এই একই আওতায় পড়ে। ঠিকই বলেছে অমিতবাবু, সত্যি কথা সবসময় তেতো হয়। যাই হোক, আপনার ছেলের ওপর কেউ কোনো রকম অবিচার ক্রিয়া করেছে। আপনাদের গ্রামের সাধারণ ভাষায় বললে টুকটাক করেছে। এই জ্বর স্বাভাবিক জ্বর নয়। আপনার এই গ্রামে বিষ্ণু বাদে আর কেউ এসব বিষয়ে বিশেষ চর্চা করেন? সত্যি বলতে আমার এইসব বিষয় নিয়ে কোনো ধারণা নেই। তবে আমার এই গ্রামের কাউকেই বিশেষ ভরসা হয় না, শুধু পণ্ডিত ঠাকুর মশাইকে বাদ দিয়ে। তবে আমার একটা অনুরোধ আছে ঠাকুর মশাই, যেই এই কাজটা করেছেন ওনার যেন কোনো ক্ষতি না হয়। আপনার যে বোধোদয় হয়েছে সেটা দেখে খুশি হলাম। তবে আমার চিন্তার বিষয় একটাই, যে আজ থেকে দেবী পক্ষের সূচনা হলো। সেদিন সন্ধ্যায় বিষ্ণু পণ্ডিত মন্দিরকে গঙ্গার জল দিয়ে শোধন করছিলেন। নিজের আনমনেই কি যেন বিড়বিড় করে চলেছিলেন। একটা ঘোর যেন ওনাকে খেয়ে নিচ্ছিল একটু একটু করে। হঠাৎ একটা চেনা ডাকে ওনার ঘোরটা ভাঙল। কেমন আছো কাকু? ঈশাকে দেখেই হঠাৎ করে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন পণ্ডিত। ওনার দুটো চোখ ছলছল করে উঠল। তিনি মৃদু হেসে ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কত বড় হয়ে গেছিস তুই, আয় আয় ভিতরে আয়। পণ্ডিত তাকে নিয়ে মন্দিরের ভিতরে এলেন। মা চণ্ডরূপা রুদ্র জাগরণী হয়ে দাঁড়িয়ে আছেন। পণ্ডিত অবাক নয়নে মায়ের দিকে তাকিয়ে বললেন, মা যদি কলিযুগে সবার বিচার করতে পারতেন, তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না। আচ্ছা, আমরা যাকে বাঁচাতে চাইছি সে খুব খারাপ মানুষ, তাই না? তোকে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলাম, মনে আছে? তখন আমার বয়স 16 হয়ে গেছে ঠাকুরমশাই। ওটাকে কি ছোটবেলা বলা যায়? তুমি বলতে আমাদের রাঢ় বাংলা, মানে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আর উড়িষ্যা, আসামের সীমান্তবর্তী অঞ্চলের একটা ফোক মেথ। অসুররাজ অন্ধকাসুরের সেনাপতি ছিল রক্তনেত্র। তবে এই প্রচলিত মিথের সাথে আমাদের পুরাণের রক্তবীজের ধারণার ভালো মিল আছে। রক্তনেত্রের এক অদ্ভুত ক্ষমতা ছিল। সে তার নিজের শরীরের রক্ত দিয়ে অদৃশ্য মায়াজাল তৈরি করতে পারত, আর এই মায়াজাল যে কোনো দেবতার শক্তি শোষণ করে নিত। স্বর্গের দেবতারা তার এই মায়াবী শক্তির কাছে একে একে পরাজিত হতে শুরু করেন। তারপর আর কি, সকলে প্রত্যেকবারের মতো মহাদেব, বিষ্ণুদেব আর ব্রহ্মাদেবের কাছে উপস্থিত হন। আর ত্রিদেবের প্রার্থনায় মা পার্বতী চণ্ডকালীর রূপ ধারণ করেন। কিন্তু মায়ের সাথে যুদ্ধেও বাঁধল আরেক বিপত্তি। রক্তনেত্র রক্ত বাষ্প হয়ে নতুন অসুর জন্ম নেওয়া শুরু করল। আর ঠিক তখনই মা আহ্বান করলেন ওনার প্রধান সহচরী ডাকিনীকে। ডাকিনী নিজের জিভের তীব্র আকর্ষণে রক্ত বাষ্পীভূত হওয়ার আগে নিজেই শুষে নিতে শুরু করলেন। আচ্ছা, এই মিথটার অরিজিন যে রক্তবীজ, সে তো বোঝাই যায়, কিন্তু এই রাঢ় বাংলাতে হঠাৎ অপভ্রংশ হয়ে এরকম এলোমেলোভাবে প্রচলিত হলো কেন? বিশ্বাস মারে, গোটা পৃথিবীটাই বিশ্বাসের ওপর নির্ভর করে চলছে। এই যে চারিদিকে এত অন্যায় অত্যাচার হচ্ছে, ভালোবাসার নিলাম হচ্ছে, মানুষে মানুষে ধ্বংসলীলা চলছে, তবুও তো মানুষ আছে। ভ্রাতৃত্বে, সৌন্দর্যে, প্রেমে, আন্তরিকতায়, একটাই কারণে, বিশ্বাস।
বিশ্বাস শেষ তো সবই শেষ। এবারে তুই আমায় একটা কথা বলতো মা, তুই জানিস যে মা কালী রক্ত নেত্রকে বধ করতে কেন ডাকিনীকে আহ্বান করেছিলেন? না, ঠিক মনে নেই। ডাকিনীদের প্রধান রানী বুদ্ধ ডাকিনী। নিজেকে এখনো চিনিসনি তুই? যা, বাড়ি যা। ঈশা কোনো কথা বলতে পারল না। পণ্ডিতের শেষের কথাগুলো কেমন যেন উল্টোপাল্টা বলে মনে হলো। তবে পণ্ডিত কিছু দূর গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, কাল পারলে সকাল সকাল তোরা একবার আমাদের বাড়িতে আসিস। ওই পাশের গ্রামে থাকি, মালিকুড়া গ্রাম। বিষ্টু পণ্ডিতের বাড়ি বললেই যে কেউ দেখিয়ে দেবে। ভালো থাকিস মা, আমি আসলাম। বিকেলের রক্তিম আভা ক্রমশ গাঢ় হয়ে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। ঈশা দেখল তার বিষ্টু কাকা আলো আধারির মায়াবী পরিবেশে একটু একটু করে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর অমিতবাবু রবিবাবুকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন, তাহলে ঠাকুর, আপনি কিভাবে এগোবেন ভাবছেন? একটা বিষয় তো আমি নিশ্চিত, যে করছে তার তন্ত্র সম্পর্কে জ্ঞান আছে। আর ওই 3 সাগরেদের মৃত্যু কোথাও না কোথাও এর সাথে যুক্ত। সে কি? ওরাও, কিন্তু ওরা তো পাপের ভাগিদার তোরাও, তাই না অমিতবাবু? আমায় একটু বলুন তো, বাকি দুজন মারা গেল কিভাবে? ওই রবি মারা গেল কিরকম বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে। ওর পুরো শরীরে রক্তের বদলে যেন বিষ বইছিল। গাঢ় নীল হয়ে গেছিল দেহটা, চামড়া কুচকে তেবড়ে গেছিল, মুখ চোখ হাত পা সব অদ্ভুত ভঙ্গিতে বেঁকে গিয়েছিল। আর অদ্ভুতভাবে ওর চামড়া থেকে একটা একটা মিষ্টি উগ্র গন্ধ বেরোচ্ছিল। বুঝেছি। আর বুড়ো? বুড়ো মারা গিয়েছিল এক এক অদ্ভুত চর্মরোগে। ও সারা শরীর জুড়ে দানা দানা মতো হয়ে গিয়েছিল, জায়গায় জায়গায় পোকা বেরিয়ে আসতো। শরীরের চামড়া মাংস পুড়ে পচে গিয়েছিল, একেবারে সাদাটে হয়ে গিয়েছিল পুরো শরীর। শ্মশানে নিয়ে যাওয়ার সময় তো প্রচন্ড পচা গন্ধ বেরোচ্ছিল। যতটুকু বুঝতে পারছি এবারে কানুর পালা। সে কি? তাহলে তো ওকে বাঁচানো প্রয়োজন। রাজাকে বাঁচাতে সৈনিকদের প্রাণ বিসর্জন দিতে হয় অমিতবাবু। আপনার ছেলেকে বাঁচাতে হলে কানুকে মরতে হবে, এটাই ভবিতব্য। কি, কানুকে এভাবে আগে থেকে জেনে শুনে মরতে দেব ঠাকুর মশাই? আপনারই কথা আপনাকে ফিরিয়ে দিলাম। এখন দেখুন, আপনি যা ভালো বোঝেন। অমিতবাবু কি করবেন কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। রবিবাবুর মুখে একটা তির্যক হাসি খেলে গেল। যাদের কাছে মানুষের জীবন তুচ্ছ মনে হয় তাদের তিনি মানুষ বলেই মনে করেন না। অমিতবাবু এখন ওনার কাছে অনেকটা সেই একই ধাঁচের আওতায় পড়েন। তিনি আর বিশেষ কোনো কথা না বলে ঘরের দরজা বন্ধ করে দিলেন। ভিতরে ঢুকে দেখলেন বেশ ভালোই ব্যবস্থা করা হয়েছে। মাঝে একটা মাঝারি আকারের খাটিয়া, দক্ষিণ খোলা জানালা, একপাশে একটা বড় আয়না আর একদিকে জল খাওয়ার ফিল্টার কুলকেজ। ঈশা আগে থেকেই ঘুমিয়ে পড়েছিল। নিজের থলে থেকে একটা বিড়ি বার করে ফু দিয়ে ধুলো ঝেড়ে সেটা ধরিয়ে জানলার কাছে এসে দাঁড়ালেন তিনি। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। একরাশ ধোঁয়া ছেড়ে তিনি নিজের মনে মনেই বললেন, কারোর মরণেই কারোর জীবন। কিন্তু বিষ্ণু, তুমি কাল তোমার বাড়িতে কেন ডাকলে? সেদিন মাঝরাতে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তাড়াতাড়ি দরজা খুলুন ঠাকুর মশাই। কতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন ঠিক খেয়াল নেই। তবে হঠাৎ মাঝরাতে এমন ডাকাডাকির শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই চমকে উঠলেন তিনি। পাশে ঈশা নেই, অথচ দরজা ভিতর থেকে বন্ধ।
তিনি তড়িঘড়ি উঠে দরজা খুলে দেখলেন অমিতবাবু ভয়ার্ত চোখে ওনার দিকে তাকিয়ে আছেন। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই অমিতবাবু হাতের ইশারায় দেখালেন। সেদিকে তাকিয়ে দেখলেন প্রসূনের ঘরের দরজার ফাঁকে চোখ রেখে জিভ বার করে কুকুরের মতো উবু হয়ে বসে আছে ঈশা। তার মুখ থেকে লালা ঝরছে অনবরত, আর গোঁ গোঁ করে একটা গোঙানির শব্দ করছে। ঠাকুর মশাই, কি কি করছে আপনার মেয়ে? রবিবাবু কোনো উত্তর না দিয়ে মেয়ের দিকে এগিয়ে গেলেন। ঘন ঘন মেঘ ডাকছে আর তীব্র শব্দে বাজ পড়ছে। তিনি ধীরে ধীরে মেয়ের কাঁধে হাত রাখলেন। সাথে সাথে একটা তীব্র উত্তাপের আবেশ পেলেন হাতে। ঈশা ধীরে ধীরে ওনার দিকে ফিরে তাকালো। তার মুখ চোখ সব বদলে গেছে। অদ্ভুত জান্তব এক পিশাচের মতো তার দেহটা লিকলিকে সরু হয়ে আসছে। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মা, মা, কি কি হয়েছে? হিম শরণাক শরণে শাক নুভাল হিম হিম বুদ্রা। সেই একই ভাষা, একই কথা। অদ্ভুত ভঙ্গিতে জিব্বার করে খ্যাসখ্যাসে কণ্ঠে কথাটা বলল ঈশা। এখন ঈশার শরীর থেকে একটা উদ্ভট চামড়া পোড়ার গন্ধ আসছে। লম্বা লালচে জিভটা ক্রমশ একটু একটু করে গলা বুক হয়ে নেমে আসছে। চওড়া হাসিটা দুদিকে কান পর্যন্ত এগিয়ে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রবিবাবু সপাটে একটা চড় মারলেন ঈশার গালে। মুহূর্তের মধ্যে ঈশা সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। অমিতবাবু বিষয়টা দেখে ছুটে এলেন। ঈশাকে নিয়ে ঘরের খাটিয়ায় শুয়ে দেওয়া হলো। সে আসছে, সে আসছে অমিতবাবু। এসব এসব কি বলছেন ঠাকুর মশাই? কে আসছে, কেন আসছে, অমিতবাবু এসবের কিছুই বুঝতে পারলেন না। তবে বাকি রাতটা ওনারা একরকম না ঘুমিয়েই কাটিয়েছিলেন। পরের দিন সকালে হঠাৎই গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল। অমিতবাবু বাইরে থেকে খোঁজ নিয়ে এসে জানালেন, কানু আর ওর বাবা কাল বজ্রপাতে মারা গেছে ঠাকুর মশাই। শ্মশানের পাশে ওদের বাড়ি ছিল, ওই বাড়িতেই বাজ পড়েছে। ঈশা তখন জানলা ধরে বাইরের দৃশ্য দেখছিল। তার শরীর এখন সম্পূর্ণ স্বাভাবিক, তবে শরীরটা আজ সকাল থেকেই বেশ একটু অদ্ভুত বলে মনে হচ্ছে। বাহ্যিক দিক থেকে নয়, অভ্যন্তরীণ দিক থেকে। তার আর বেশি কথাবার্তা বলতে ইচ্ছে করছে না। সবসময় কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকছে। আর সব থেকে বড় কথা, বেশ কয়েক মুহূর্তের জন্য তার স্মৃতি সম্পূর্ণ উধাও হয়ে গেছে। কিন্তু কানুর বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা শুনে তিনি মনে মনে বললেন, রবি, পদ্ম ডাকিনি, বুড়ো শ্বেত ডাকিনি, হারান রক্ত ডাকিনি, রাজ কানু বজ্র ডাকিনি, সব মিলে যাচ্ছে। ডাকিনি মানে? যেতে যেতে বুঝিয়ে বলছি, আপনি তৈরি হয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, একবার তো কানুর ওখানে যাওয়াটা উচিত। শ্মশানে কাজ করবে কে সেটাও তো। আমরা কানুর কাছে যাচ্ছি না অমিতবাবু, সৈন্য মরতেই পারে, রাজার বেঁচে থাকাটা জরুরি, তাই তো? অমিতবাবু ঘাড় নেড়ে হ্যাঁ জানালেন। তিনি বাধ্য হয়ে কয়েকজনকে দায়িত্ব দিয়ে দিলেন কানুর অন্তিম সংস্কার করার জন্য। তারপর একটু ফ্রেশ হয়ে জলখাবার সেরে তিনজন রওনা দিলেন মালিকুড়া গ্রামের উদ্দেশ্যে। পথে যেতে যেতে কালী মন্দিরটা চোখে পড়ল। তার পিছনে প্যান্ডেল করা হয়েছে, ভিতরে প্রতিমা রয়েছে। আজ দ্বিতীয়া। হাঁটতে হাঁটতে অমিতবাবু প্রশ্ন করলেন, আপনি তখন হঠাৎ কি সব ডাকিনির কথা বলছিলেন না ঠাকুর মশাই? ডাকিনি আমাদের তন্ত্রের জগতে অত্যন্ত প্রচলিত একটা সত্তা। ওনারা রহস্যময় শক্তির প্রতীক, জ্ঞান, রূপান্তর এবং চেতনার বাহক। ডাকিনির শব্দটা শুনলেই আমাদের
সবার মনেই এক ভয়ানক নারী সত্তার ভাব ফুটে ওঠে, কিন্তু বৌদ্ধ বজ্রযান ও তান্ত্রিক দর্শনে ডাকিনীর অর্থ জাগরণ, প্রজ্ঞা, শক্তি এবং পরিবর্তনের প্রতীক। বজ্রযান অনুযায়ী মূল ডাকিনীর সত্তাকে আমরা 5 ভাগে চিনি। মাঝে অনেক কিছু আছে, কিন্তু সেসব আমাদের সাধারণ মানুষের বোধগম্য হবে না। এই 5 ডাকিনীর নামই তখন নিচ্ছিলাম: শ্বেত ডাকিনী, রক্ত ডাকিনী, পদ্ম ডাকিনী, বজ্র ডাকিনী। এদের নাম নেওয়ার কারণ? কারণ আমার মনে হয় আপনাদের 4 সাগরেদের মৃত্যুর সাথে এদের মিল পাচ্ছে। আর আপাতত আমার মনে হয় আমরা চলে এসেছি। তিনজনেই দেখলেন পণ্ডিতের বাড়ির সামনে লোকজন গিজগিজ করছে। বাড়িটা উচ্চতায় খুব ছোট, দরজার একটা দিকের পাল্লা ভাঙা, ভিতর থেকে একটা আষ্টে গন্ধ বেরিয়ে আসছে। ওনারা তিনজন লোকজন সরিয়ে ঘরের ভিতরে ঢুকতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। ঈশা ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ওপরের দেওয়ালের কড়িকাঠ থেকে 5টা নিথর দেহ ঝুলে রয়েছে। প্রত্যেকের চোখ প্রায় ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। জিভটা থুতনির কাছে এসে ঝুলছে, ঠোঁট থেকে রক্ত বেরিয়ে এসেছে। তবে 4টে মেয়ের মধ্যে একটা বিশেষ মিল আছে, তারা হুবহু একই রকম দেখতে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় আইডেন্টিক্যাল কোয়াড্রুপ্লেটস। আর তাদের পায়ের সামনে একটা গোলাকার পাথর আর একটা ছোট্ট চিরকুট পড়ে আছে। রবিবাবু পাথরটা তুলে নিয়ে বাইরে চলে গেলেন। পিছন থেকে অমিতবাবুর গলার আওয়াজ শোনা গেল। রীতিমতো শাসাচ্ছেন সবাইকে। এতক্ষণ হাঁ করে কি দেখছেন সবাই? হ্যাঁ, যান গিয়ে পুলিশ ডেকে আনুন, যান। নাটক হচ্ছে এখানে, বাড়ি যান বাকিরা। রবিবাবুর সেই দিকে কোনো খেয়াল নেই। তিনি পাথর আর চিরকুট নিয়ে এসে ঈশার সামনে দাঁড়ালেন। ঈশা তখন একটা গাছের ছায়ায় বসে রীতিমতো হাঁপাচ্ছে। পিছন পিছন অমিতবাবু এলেন। রবিবাবু ওনার হাতে পাথরটা দিয়ে বললেন, যার উপর আপনার একমাত্র ভরসা ছিল সেই আপনার ছেলেকে মারতে চাইল। আপনি কি মেয়েগুলোকে চিনতেন? অমিতবাবু কোনো উত্তর না দিয়ে পাথরের দিকে চেয়ে রইলেন। কালচে পাথরটা জুড়ে তেল জবজব করছে। চারিদিকে 4টে বড় বড় দানবীয় আকারের মুখ বসানো আছে। মাঝখানে এক নৃত্যরত নারী রয়েছে। পাথরের জায়গায় জায়গায় সিঁদুর লেপে দেওয়া আছে। এখনো হালকা একটা উষ্ণ ভাব বর্তমান। অমিতবাবুর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। তিনি কোনো উত্তর দিচ্ছেন না দেখে রবিবাবু আবার জিজ্ঞেস করলেন, অমিতবাবু, অমিতবাবু, হ্যাঁ, কি কি? মেয়ে 4টেকে আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি, ওনা আমাদেরই গ্রামের মেয়ে। আমি বিষ্ণুচরণ মুখার্জি, যাতে ব্রাহ্মণ হলেও বাধ্য হয়ে গুরুতর পাপ করতে চলেছি। শুধু আমি নয়, আমার সাথে আরো 4 নারী নিজেদের সত্তা বিসর্জন দিতে সম্মতি হয়েছে। আমাদের জন্য এই জগতে আর কিছুই অবশিষ্ট নেই। যখন পাশবিক অন্যায় অত্যাচার সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, ঈশ্বরের আগমন কেবল অন্তহীন অপেক্ষায় পরিণত হয়। তখনই আমাদের এমন সত্তার কাছে সাহায্য চাইতে হয়, যাদের কাছে আমাদের প্রার্থনা হয় সহজলভ্য। প্রতিরাম গ্রাম দিন দিন রাক্ষস আর অসুরের রাজত্বে একেবারে ভরে উঠছে। দিন নেই রাত নেই, যে যখন পারছে নারী দেহ একেবারে খুব লেখাচ্ছে জানোয়ারের মতো। আমার 4 মেয়েকেও ওরাই খেয়েছিল। আমি ওদের নিয়ে আসি আমার কাছে, ওদের একটু একটু করে সেবা করে সুস্থ করতে থাকি। কিন্তু শারীরিক ক্ষত সেরে গেলেও মনের ক্ষত কিছুতেই কমলো না। মাঝে মাঝে তো ওরা আমায় দেখলেও একেবারে চমকে উঠত। কিন্তু এদিকে আমি নিত্যদিন গিয়ে মায়ের কাছে প্রার্থনা করতাম, কিন্তু কিন্তু মা সাড়া দিতেন না। ওরা 4 জন আমার চোখের সামনে নাচতো, ঘুরে বেড়াতো, ফুর্তি করতো,
যখনই ওদের দেখতাম মনে হতো আমার রক্ত দিয়ে আগুন জ্বলছে। ইচ্ছে করতো মায়ের খড়কো নিয়ে ওদের ধর থেকে মুন্ডুটা নামিয়ে দিই। শুধু একজনের কথা মাথায় রেখেই কিছু করতাম না। বড়বাবু মানে অমিত বাবুর বাবা। ওনার আমলে আমার প্রতিরাম গ্রামের কালী মন্দিরে পুজো করার কাজ পাই। বাবার কাছে শুনতাম সে সময় নাকি আমাদের হাতে কোনো কাজ ছিল না। ওনাদের পরিবার আমাদের অন্ন জুগিয়েছিলেন। সে বিষয়ে আমি কৃতজ্ঞ, কিন্তু এই কৃতজ্ঞতার খাতিরে কতদিন আর এভাবে অত্যাচার সহ্য করব? তো যখন রাগটা মাথায় একেবারে চাগার দিল, তখন বের করে আনলাম দীর্ঘদিনের অনভ্যাসের অতীতকে। প্রয়োগ করলাম বজ্রযান, তান্ত্রিক গূঢ় বিদ্যা, মূল শক্তির আধারকে, ডাকিনীকে। ওরা 4 বোন, একই রকম হওয়ায় আর শরীরে এই রক্ত বওয়ায় আমার কাজটা আরো সহজ হয়ে গিয়েছিল। ওই 4 জন গিয়ে 4 জানোয়ারকে টিপে মারলো। কাল রাত্রি হয়ে তাদের ছিঁড়ে খেলো আমার ডাকিনীর দল, ঠিক যেভাবে ওরা ছিঁড়ে খেয়েছিল ওই 4 বোনকে। কিন্তু তখনও আমার প্রয়োজন ছিল আর একজনের, যার মধ্যে আমি মূল ডাকিনী সত্তার প্রবেশ ঘটাতে পারবো। তখন আমার মনে পড়ল রবির কথা। ঈশার মধ্যে যে বুদ্ধ ডাকিনী সত্তা আছে, সেটা রবি ছোটবেলায় ওর মাথার চৌডুল দেখেই একেবারে বুঝে গিয়েছিল। কিন্তু বয়স 21 না হওয়া অবধি সেই সত্তা পূর্ণরূপে প্রকাশ ঘটানো সম্ভব নয়। তাই রবির সাথে দেখা করা শুরু করলাম। যদিও যোগাযোগ ছিল, কিন্তু ঈশাকে একটু একটু করে নিজের কাছে টানতে শুরু করলাম। ওর অজান্তেই ওর মাথা থেকে 5টা চুল অগোচরে নিয়ে নিলাম। আহ্বান করলাম বুদ্ধ ডাকিনীকে। ওর শরীরে সেই সত্তা পূর্ণরূপে প্রকাশ পেতে কটা দিন সময় লাগবে। আজ আমি তাকে শেষবারের মতন আহ্বান করলাম। কাল রাতে তার মধ্যে সেই সত্তা পূর্ণরূপে প্রকাশ পাবে। ওর হাতেই শেষ হবে প্রসূন নামক জানোয়ার। প্রতিরাম গ্রামে দেবীর বোধনের পূর্বে মাতৃসত্তা পালিত হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই তো আমাদের সমাজের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে আমি ক্ষমা প্রার্থী রবির কাছে। তার মেয়েকে আমি একরকম নিজের স্বার্থে ব্যবহার করেছি, কিন্তু আমিও ঈশাকে খুবই ভালোবাসি, নিজের মেয়ের মতো স্নেহ করি। আমি প্রার্থনা করব ওর আগামী দিন সুখকর হোক। ইতি বিষ্ণুচরণ মুখার্জি। লেখাটা পড়া শেষ করে অমিতবাবু একবার রবি গুনিনের দিকে তাকালেন। ঈশা দূরে পুকুর ঘাটের সিঁড়িতে মাথা নত করে বসে আছে। বিষ্টু কাকা আর এই পৃথিবীতে নেই, এই কথাটা ভাবতেই যেন কেমন লাগছে তার। কিন্তু অমিতবাবু এখন বিপদে পড়েছেন। যাদের তিনি সুরক্ষার জন্য ডেকে এনেছিলেন, এখন তাদের থেকেই মূল বিপদ ঘনিয়ে আসবে। তিনি কাগজটা বন্ধ করতে করতে বললেন, আপনারা ফিরে যান ঠাকুর মশাই, আপনারা ফিরে যান। আপনি একটু শান্ত হন অমিত বাবু। এখন আর শান্ত হওয়ার সময় নেই। আমি বুঝতে পারছি আমায় ফাঁসানো হয়েছে। আপনারা চলে যান, আমি গাড়ি বলে দিচ্ছি, কলকাতায় ফিরে যান। আপনি বুঝতে পারছেন না, এই মুহূর্তে আমরা যেতে পারি না। দেখুন কালীবাবু, আমি থাকতে প্রসূনের আমি কিছু করতে দেব না, আর আপনারা এখানে থাকলে আমি প্রসূনকে বাঁচাতে পারবো না। তাই এখনো ভদ্রভাবে বলছি, আপনারা এখান থেকে চলে যান। আমরা চলে গেলে আপনি প্রসূনকে প্রাণে বাঁচাতে পারবেন না। বুদ্ধ ডাকিনীকে আহ্বান করা হয়ে গেছে অমিত বাবু। আমি বা আপনি চাইলেও এখন তার আগমন আটকাতে পারি না। তার কিছুটা আঁচ আপনি কাল পেয়েছেন, কিন্তু আমরা যদি এখানে থাকি তাহলে আমি তাকে পরিচালিত করার চেষ্টা করতে পারি। তাতে হয়তো প্রসূন প্রাণে বাঁচলেও বাঁচতে পারে, আর আমি চলে গেলে প্রসূনের মৃত্যু অবশ্যম্ভাবী। এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন।
এতদিন এই একই জিনিস আপনারা গ্রামবাসীদের দিয়ে এসেছেন। একটা রাতের জন্য এই একই অভিজ্ঞতা না হয় আপনারও হোক। এই গ্রামে যিনি প্রধান তিনি পুলিশ সামলে নেন। আমাদের এই গ্রামে আর কিছু বিশেষ করণীয় নেই, তবে আমি আর ঈশা ওনার অন্তিম যাত্রায় সঙ্গী হব। আপনারটা আপনি দেখুন। বিকেলের পর থেকে উৎকণ্ঠা ক্রমশ বাড়তে শুরু করলো অমিতবাবুর। দূরের পুজো মণ্ডপ থেকে ঢাকের আর কাসর ঘণ্টার আওয়াজ আসছে। এখন ঢাকির দল ঢুকলো মনে হয়, কিন্তু ওনার মনে প্রতি মুহূর্তে একটা মৃদু অস্থিরতার কম্পন অনুভব হতে থাকলো। ভয়, একেই হয়তো ভয় বলে। বিপদ এমনই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেও ভয় লাগছে। তিনি প্রসূনের ঘরে বসে আছেন, ওনার স্ত্রীও প্রসূনের মাথার কাছে বসে আছেন। আজ রাতে কারোর কোনো রকম খাওয়া দাওয়ার বালাই নেই। ঈশা সন্ধ্যের পর থেকে আপন মনে খাটে শুয়েছিল, এখন সে গভীর ঘুমে আচ্ছন্ন। রবিবাবু তার উপর নজর রাখছেন, তবে ঘুমানোর আগে ঈশা কেবল একটাই কথা বলেছিল, ও বাবা, বাবা, ঘুমানোর পর আমার সাথে কিছু একটা হয় সেটা বুঝতে পারি, কিন্তু বিশ্বাস করো বাবা, কি হয় আমার সেটা একদম মনে থাকে না। কিছু হয় না মা, ওটা তোর মনের ভুল। তারপর আর ঈশা কিছুই জিজ্ঞেস করেনি। কখন যে ঘুমিয়ে পড়েছে তার নিজেরও খেয়াল নেই। ক্রমে রাত বাড়তেই দূর থেকে ঢাকের আওয়াজ বন্ধ হয়ে গেল। রাতের স্বাভাবিক জমাট স্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক নিজের প্রাধান্য বিস্তার করতে শুরু করল। অমিতবাবুর ঘরের ভিতর অন্ধকারের নীরবতা একটু বেশি গাঢ় হয়ে করাল গ্রাস বসিয়েছে। ঘড়ির টিক টিক শব্দটা কানে আসছে। রাত 12টা বাজল। এক একটা প্রহর এক একটা বছরের মতো লাগছে। রাত তখন 1 প্রহর। হঠাৎ রবিবাবুর নাকে একটা উষ্ণ পোড়া গন্ধ এলো। চামড়া পড়লে যেমন একটা আঁশটে কাঁচা পোড়াটে ভাব বেরোয়, অনেকটা সেই রকম গন্ধ। তারপর হঠাৎই একটা চাপা অস্ফুটে গোঙানির হাসির শব্দ কানে এলো। মুহূর্তের মধ্যে চোখের পলকে ঈশা চোখ খুলে শটাং দাঁড়িয়ে পড়ল খাটের ওপর। অকস্মাৎ এই জিনিসের জন্য রবিবাবু মোটেই প্রস্তুত ছিলেন না। ঈশাকে এখন আর চেনা যাচ্ছে না। তার মুখটা লম্বাটে ছুঁচলো হয়ে গেছে। লম্বা লাল জিভটা লকলক করে মুখ থেকে বেরিয়ে বুকের মাঝখানে এসে ঝুলেছে। দুদিকের কান পর্যন্ত চওড়া হাসিটা ছড়িয়ে পড়েছে, আর চোখ দুটো মণিহীন ঘোলাটে। মাথার পিছনের চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে। সারা শরীরের চামড়া অদ্ভুত লালচে পচনশীল চামড়ার স্তূপে পরিণত হয়েছে। একটা জান্তব বিভৎস গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। গোঙানির মতো একটা তীব্র চিৎকার করে সে এক লাফে খাট থেকে নেমে দাঁড়ালো। রবিবাবু একবার আটকাতে গেলেন। মা, ঈশামা, ঈশামা শোনো। ঈশার ডাকিনী রূপ এক ধাক্কায় তাকে পিছনের দেওয়ালে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর চূড়ান্ত চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দিকে চলে গেল। পাশের ঘর থেকে অমিতবাবু আর ওনার স্ত্রীর চিৎকারের শব্দ আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। রবিবাবু কোনো মতে সামলে নিজেকে বের করে এনে দেখলেন অমিতবাবু আর ওনার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার স্ত্রী অজ্ঞান হয়ে গেছেন। স্ত্রীকে পরে সামলাবেন, আগে প্রসূনকে দেখুন অমিতবাবু। অমিতবাবু দ্রুত জানলা দিয়ে চোখ রেখে দেখলেন এক নারকীয় দৃশ্য। রবিবাবু ওনার স্ত্রীকে সঠিকভাবে দালানে শুয়ে দিয়ে নিজেও জানলার কাছে এলেন। দেখলেন প্রসূনের খাটিয়াকে ঘিরে অদ্ভুত উন্মত্ত ভঙ্গিতে ঈশা গোঙাতে গোঙাতে নৃত্য শুরু করেছে। সে নৃত্য এই জগতের কোনো মানুষের নয়, স্বয়ং ডাকিনীর নৃত্য। অমিতবাবু প্রায় কাঁদতে কাঁদতে চিৎকার করলেন, বাহ,
মা ওকে ক্ষমা করে দাও, মা ওকে ক্ষমা করে দাও, ওকে ছেড়ে দাও, আমি ওকে ঠিক করে তুলবো মা, দয়া করো মা, ওকে ক্ষমা করে দাও মা, ওকে ছেড়ে দাও। উত্তর এলো না। পরিবর্তে একটা পৈশাচিক গোয়ানের মতো অট্টহাসি ভেসে এলো। তার মুখ থেকে এখন লালা ঝরছে। ঠিক খাবার দেখলে পশুদের যেমন লালা ঝরে, ঠিক সেই রকম। অমিতবাবু আবারও চিৎকার করলেন, ও ঠাকুর মশাই, আপনি কিছু বলুন না, ও পরশুনকে মেরে ফেলবে, ঠাকুর মশাই আপনি কিছু বলুন না। ঈশা মা, ঈশা মা, ক্ষমা করে দে। দেখ মা, আমি জানি তার অপরাধ অনেক, কিন্তু তুই তো মাতৃরূপ, তুই ক্ষমা না করলে কে ক্ষমা করবে বল? তাও কোনো উত্তর নেই। ঈশা যেন কথাগুলো কানেই তুলছে না। সে একবার নিজের লম্বা জিভ দিয়ে প্রসূনের সম্পূর্ণ দেহটা একরকম চেটে নিল। যেভাবে লোভনীয় খাওয়ার আগে পশুদের নিবৃত থাকে পরম আশ্লেষে তার স্বাদকে উপভোগ করতে, ঠিক সেই রকম। এরপর সে পাগলের মতো লাফাতে লাফাতে কি যেন খুঁজছে। এলো পাথারি খোঁজার পর হঠাৎ করে তার চোখ আটকে গেল ঘরের কোণে রাখা লোহার ছুঁচলো জং ধরা বল্লমের দিকে। জিভ বের করে হাসতে হাসতে সেটার দিকে এগিয়ে গিয়ে দুহাতে বল্লমটা মাথার ওপরে তুলে জিভ বের করে তীব্র একটা অট্টহাসি করল। অমিতবাবু প্রমাদ গুনলেন। ওনার চিৎকারের প্রাবল্য বৃদ্ধি পেল। আরে এমন করিস না রে মা, এমন করিস না, তুই আমার প্রাণ নিয়ে নে মা, ওকে ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে রে মা। মা, ঈশা মা, করিস না মা, দরজা খোল। অমিতবাবু, অমিতবাবু, দরজা ভাঙার চেষ্টা করুন। অমিতবাবু তড়িঘড়ি অনবরত ধাক্কা লাথি চালাতে থাকলেন দরজার ওপর। দুর্বল দরজা বেশিক্ষণ সেই অত্যাচার সহ্য করতে পারল না। একসময় সেটা ভেঙে পড়ল। দুজনেই ঘরে ঢুকে দেখলেন ঈশা প্রায় তার খাটের ওপর উঠে বল্লম তুলে ধরে রয়েছে প্রসূনের কণ্ঠের ওপর। রবিবাবু হাত জোর করে বসে পড়লেন তার সামনে। বললেন, মা, মা, আমি বাপ হয়ে প্রার্থনা করছি মা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ঈশা তাও শুনল না। সে অন্তিম প্রহারের জন্য প্রস্তুত হলো। রবিবাবু আর অমিতবাবু দুজনে একসাথে চিৎকার করে উঠলেন, মারে, মারে, করিস না। ঈশা, ঈশা, ও তোর ভাই হয়, ঈশা, ও তোর ভাই হয়। কথাটায় এতই তেজ ছিল যে এক মুহূর্তের মধ্যে বুদ্ধ ডাকিনীর ভিতরটাও নড়িয়ে দিয়েছিল। রবিবাবু এক ধাক্কায় অমিতবাবুর দিকে ফিরে তাকালেন। অমিতবাবু ডুকরে ডুকরে কেঁদে বললেন, ও তোর ভাই রে মা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। বাইরে একটা তীব্র বাজ পড়ার শব্দ হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। ঈশার হাত থেকে বল্লমটা একটা কর্কশ শব্দ করে পড়ে গেল। ঈশা একটু একটু করে তার আগের রূপে ফিরছে। তার দেহ শিথিল হচ্ছে। খাট থেকে টলমল করে পড়ে যাওয়ার আগে রবিবাবু গিয়ে তাকে ধরে ফেললেন। ঈশা এখন সম্পূর্ণ অজ্ঞান হয়ে ঢলে পড়েছে রবিবাবুর কোলে। কাল রাত্রি শেষ হলো। রক্তই শেষমেশ রক্তকে রক্ষা করল। এই জগতে রক্তের টানের ঊর্ধ্বে আর কিছুই নেই। এ এমন এক বন্ধন যা যাবতীয় অপরাধকে এক মুহূর্তে সরিয়ে তাকে আপন করে নিতে পারে। তবে যেতে যেতে বুদ্ধ ডাকিনী কাজের কাজটা করে দিয়ে গেছেন। সেটা অবশ্য অমিতবাবু পরে বুঝবেন। তবে আপাতত তিনি তখনও ডুকরে ডুকরে কেঁদে বলে চলেছেন সেই একটাই কথা, ও তোর ভাই হয় রে, তোর ভাই হয়, ওকে ছেড়ে দে, তোর ভাই হয় ও। রবিবাবু কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের মেয়েকে কোলে নিয়ে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। অনেক সময় অন্যায়কে দমন করতে আমরা অন্ধকারের গভীরে প্রবেশ করি। তবে কখন যে সেই অন্ধকারের জগতের সত্যতা আমাদের গ্রাস করতে শুরু করে আমরা সেটা নিজেরাই বুঝি না। আর যখন বুঝি, সেটা হজম করার মতো ক্ষমতা সকলের থাকে না। আর যারা পারে তারা জানে সেই অন্ধকার প্রতি মুহূর্তে প্রতি রাতে তাদের ঘুণ পোকার মতো কুঁড়ে কুঁড়ে খাবে।
পরের দিন সকালে ডাক্তার এসে পরীক্ষা করেছে প্রসূনকে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু মুখ বেঁকে গেছে, হাত পা অবশ হয়ে গেছে, পুরো শরীর অকেজো হয়ে গেছে একরকম। ডাক্তার জানিয়ে দিলেন, আর কিছু করণীয় নেই। হার্ট একদম ফিট, কিন্তু বাকি দেহ অসাড় হয়ে গেছে। এক কাপ চা নিয়ে অমিতবাবু রবিবাবুর ঘরে ঢুকলেন। ঈশার স্বাভাবিকভাবেই আগের রাতের কিছু মনে নেই। সে জানলা দিয়ে বাইরের লোক দেখছে। গঙ্গা স্নান সেরে একদল লোক ঢাকের সাথে সাথে মণ্ডপের রাস্তার দিকে এগোচ্ছে। প্রসূন আর কখনো ভালো হবে না ঠাকুর মশাই। প্রসূনের কি অবস্থা? ও কি এখন ঠিক আছে? বিপদের আজ কি কেটে গেছে বাবা? মা, তৈরি হয়ে নাও, আমরা কলকাতা ফিরবো। ও হ্যাঁ হ্যাঁ, আজ তো মায়ের চক্ষুদান হবে। ঈশা সব ভুলে নিজের ব্যাগ গোছাতে শুরু করলো। রবিবাবু অমিতবাবুকে ঘরের বাইরে নিয়ে এলেন। আপনি তো আমার বাড়িতে আসার দিনই ওর কপালে জরুল দেখে বুঝে গিয়েছিলেন, তাই না? কেন ত্যাগ করেছিলেন ওকে? আমি মেয়ে চাইনি। ওই লোককে দিয়ে ওকে দূরে কোথাও পাঠিয়ে আসতে বলেছিলাম, অথচ আমার কপালটা দেখুন, ওর হাতেই আমার ছেলেকে। আচ্ছা ঠাকুর মশাই, ও কি সত্যিটা কোনোদিন জানবে না? কোন সত্যি? এই যে আপনার মতো একটা জানোয়ার ওর বাবা, যে তাকে দূরে সরিয়ে দিয়েছিল শুধু মেয়ে বলে, আর তার বদলে আরেকটা জানোয়ারের জন্ম দিয়েছিল। আমি চাই না ও সত্যিটা জানুক। আমি ওর বাবা। আরেকটা কথা বলবো, আপনি হয়তো আমার জীবনের প্রথম এবং শেষ এমন এক খদ্দের যার সাথে ভবিষ্যতে আমি আর কখনো দেখা করার ইচ্ছা প্রকাশ করব না। ভালো থাকবেন। পারলে বাড়িতে একবার প্রশ্নের নামে মায়ের পুজো করিয়ে নেবেন। দেখুন, যদি বাপের ঘোড়াটা একটু ফাঁকা হয়। ইতিমধ্যে ঈশা ব্যাগ গুছিয়ে বেরিয়ে এসেছিল। ঈশা অমিতবাবুকে প্রণাম করতে যাচ্ছিল, কিন্তু রবিবাবু থামিয়ে দিলেন। ঈশা অবাক হয়ে জিজ্ঞেস করল, আশীর্বাদ নেব না বাবা? উনি তোকে আশীর্বাদ করার অধিকার অর্জন করেননি। চলে আয়। ঈশা কিছুই বুঝতে না পেরে ঠোঁট উল্টিয়ে বাবার পিছন পিছন হাঁটতে শুরু করল। পিছন ফিরে রবিবাবু দোতলার দিকে তাকালেন। সেখানে অমিতবাবুর স্ত্রী মুখে ঘোমটা টেনে ওনাকে হাত জোর করে নমস্কার করলেন। কিন্তু এদিকে দালানে হাত পা ছড়িয়ে পাগলের মতো কাঁদতে থাকলেন অমিতবাবু। আর ভিতর থেকে প্রসূন গো গো শব্দে তার বাবাকে ডাকতে থাকলো। পথে হাঁটতে হাঁটতে ঈশা জিজ্ঞেস করলো, বাবা, কাল রাতে কি হয়েছিল? অসুখ নিধন, আধুনিক উপায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনার মিস না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।